আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কৃষিগুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 2। আজকে আমরা কৃষিগুচ্ছের 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। এর আগে আমরা 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি। ক্লাসটির লিঙ্ক এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যারা এখনও ক্লাসটি দেখোনি তারা দেখে নেবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোন রেখাটি 3y = 3x + 15 রেখায় 15 ডিগ্রি কোণে আনত, অর্থাৎ আমাদের এই রেখার সাথে কোন রেখাটা 15 ডিগ্রি কোণে আনত। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে এই রেখাটির ঢাল কত। আমরা জানি y = mx + c। কোনো রেখাকে যদি এই ফর্মেটে প্রকাশ করা যায় তাহলে x এর সহগটাই হচ্ছে ঢাল। তো এখানে আমাদের y এর সহগ রয়েছে 3, তো আমরা জাস্ট সবাইকে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে লাইনটা হয় y = √3 / 3 × x + 15 / 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো একটা 3, এটা মানে কিন্তু দুইটা √3। তাহলে এখানে ভাগ করলে একটা √3 কাটাকাটি যাবে, থাকবে 1/√3। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1/√3 × x + c এর মানটা হবে 15/3 অর্থাৎ 5। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে এই ফরম্যাটে প্রকাশ করলে আমাদের x এর যে সহগ থাকবে সেটাই হচ্ছে ঢাল। যেখানে দেখো x এর যে সহগ সেটাই কিন্তু আমাদের ঢাল। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে আমাদের ঢাল m এর মানটা হচ্ছে 1/√3। এরপর আমরা শিখেছিলাম যে m = হচ্ছে tan θ। তাহলে আমরা m এর জায়গায় লিখতে পারি tan θ = 1/√3। এবার tan কত ডিগ্রির মান 1/√3? আমরা জানি tan 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে থিটা এর মানটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তো এই থিটা বলতে বোঝায় আমাদের যে প্রশ্নে যে রেখাটা দেওয়া ছিল, অর্থাৎ এই রেখাটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। অর্থাৎ আমরা যদি এখানে x অক্ষ y অক্ষ টানি তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এই রেখাটা হবে এরকম। তো এই রেখাটা আমার x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত। প্রশ্নোক্ত রেখাটা আমার x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে যে এই রেখাগুলোর মধ্যে কোন রেখাটা এর সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই রেখাগুলোর x অক্ষের সাথে উৎপন্ন কোণ হতে হবে 45 ডিগ্রি। কারণ যদি এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে রেখাটি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেই রেখাটা এবং প্রশ্নোক্ত রেখাটার মধ্যবর্তী কোণ কিন্তু তখন 15 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে আমরা যেরকম এভাবে থিটা এর মান বের করেছি 30, তাহলে এবার আমাদেরকে এই অপশনগুলো থেকে বের করতে হবে যে কোন রেখার ক্ষেত্রে থিটা এর মানটা 45 আসে। আচ্ছা, তাহলে 45 আসতে হলে কিন্তু tan θ = 1 হতে হবে, কারণ tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। আমরা যেহেতু থিটা এর মান 45 ডিগ্রি বের করতে চাচ্ছি, তাহলে tan 45 ডিগ্রি = 1, অর্থাৎ ঢালের মানটা হতে হবে 1। তো আমরা এখানে দেখব যে কোন ক্ষেত্রে ঢালের মানটা 1 হয়। তো যদি একটু খেয়াল করো, এখানে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে 3/√3 এটা কিন্তু 1 হয় না, এটা 1 হয় না। একমাত্র বি নাম্বার অপশনেই আমরা যদি সবাইকে 3 দিয়ে ভাগ করে দেই তাহলে লাইনটা হয় y = এখানে হবে 3/3 অর্থাৎ 1 × x + 7/3। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমাদের ঢাল হচ্ছে 1, তাহলে m এর মানটা হচ্ছে 1। তাহলে tan θ = 1। এবার আমরা জানি যে থিটা এর মান 45 ডিগ্রি হলেই tan θ এর মান 1 হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম θ = 45 ডিগ্রি। অর্থাৎ বি নাম্বারে যে রেখা রয়েছে সেই রেখাটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বি নাম্বার অপশনের রেখা হচ্ছে আমাদের এইটা এবং প্রশ্নোক্ত রেখা হচ্ছে আমাদের এইটা। তাহলে এই দুটো রেখার মধ্যবর্তী কোণ হলো 15 ডিগ্রি। প্রশ্নে এইটাই জানতে চেয়েছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। চলো এবার 2 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোন রেখাটি x অক্ষকে মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। আচ্ছা, তো আমরা জানি যে কোনো সরলরেখাকে যখন x/a + y/b = 1 এই ফর্মেটে প্রকাশ করা হয় তখন a বলতে বোঝায়
ওই রেখাটি কর্তৃক অর্থাৎ এই রেখাটি কর্তৃক এক্স অক্ষের খণ্ডিতাংশ। আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই রেখাটা হচ্ছে এটা, তাহলে দেখতেই পাচ্ছ যে এই রেখাটা এক্স অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করে, তাহলে এতটুকুর মান হচ্ছে এ। একইভাবে এই রেখাটা ওয়াই অক্ষ থেকে এতটুকু অংশ ছেদ করে, তো এটাকে আমরা বলে থাকি বি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই রেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে এ একক দূরত্বে ছেদ করে। আমাদের কিন্তু প্রশ্নে এটাই জানতে চেয়েছে যে কোন রেখাটা এক্স অক্ষকে মূলবিন্দু হতে 3 একক, অর্থাৎ আমাদের প্রশ্নে এর মানটা দেওয়া আছে 3 একক দূরত্বে ছেদ করবে। তাহলে আমাদের কাজ হবে এখানে প্রত্যেকটা রেখাকে এই ফরম্যাটে প্রকাশ করা, তাহলেই এক্সের নিচে যে সংখ্যাটা থাকবে সেই রেখাটা 3 হতে হবে। তো যে রেখার ক্ষেত্রে এক্সের নিচে সংখ্যাটা 3 হবে সেটাই হবে আমাদের উত্তর। চলো এটা আমরা সলভ করি। তো এটা আমরা সহজেই করতে পারি। দেখো আমাদের কিন্তু ধ্রুবকটা 1 বানাতে হবে। তো আমাদের ধ্রুবকটা 1 বানাতে হলে যেমন প্রথম অপশনটা যদি আমরা চেক করি, তো ধ্রুবকের জায়গায় যদি আমরা 1 বানাতে চাই তাহলে ধ্রুবক রয়েছে 6। তো সবাইকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো সবাইকে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দেই তাহলে আসে y ভাগ 6 ইকুয়াল টু 2x ভাগ 6 মাইনাস 6 ভাগ 6। তারপর আমরা পেয়ে যাচ্ছি y বাই 6 ইকুয়াল টু x বাই 3 মাইনাস 6 ভাগ 6 করলে আসে 1। তাহলে দেখো আমাদের ধ্রুবকটা 1 চলে আসলো। এরপরে চাইলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। ধরো -1 এই পাশে আসলে হবে +1, এরপর প্লাস y বাই 6 এই পাশে গেলে হবে মাইনাস y বাই 6। তাহলে কিন্তু আমরা x এর নিচে 3 পেয়ে গেলাম। অর্থাৎ এই রেখার চিত্রটা হবে এরকম। এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক অংশ ছেদ করবে, এবং এখানে যেহেতু মাইনাস রয়েছে তো আমরা করব কি, দেখো এখানে কিন্তু মাঝখানে প্লাস ছিল, তো আমরা এখানে প্লাস দিয়ে সংখ্যাটার আগে মাইনাস দিয়ে দিব। অর্থাৎ এই রেখাটা y অক্ষের ঋণাত্মক দিক থেকে 6 একক ছেদ করবে। তো y অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে আমাদের নিচের টুকু, তো এখান থেকে 6 একক ছেদ করবে। তাহলে আমাদের রেখাটা হবে এরকম। তো বুঝতে পারতেছো এই রেখাটা x অক্ষ থেকে 3 একক অংশ ছেদ করে এবং y অক্ষ থেকে 6 একক অংশ ছেদ করে। তো y অক্ষ থেকে কত ছেদ করছে এটা আমাদের দেখা দরকার নেই, আমাদের যেহেতু শুধু x অক্ষের কথা বলা ছিল x অক্ষ থেকে 3 একক ছেদ করবে, তাহলে কিন্তু আমাদের উত্তর প্রথমটাই হয়। কারণ বাকিগুলোর ক্ষেত্রে তুমি যদি চেক করে দেখো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু x এর নিচের সংখ্যাটা 3 আসবে না, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। চলো এবার 3 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটি এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে 2 sin 3 থিটা মাইনাস √3 ইকুয়াল 0 এবং একটি শর্ত দেওয়া আছে 9 থিটা এর মান পাই থেকে বড় হবে এবং 8 পাই থেকে ছোট হবে। তাহলে এর সমাধান কোনটি? তো সমাধান বলতে কিন্তু থিটা এর মান বোঝায়। তো আমাদেরকে এখান থেকে থিটা এর মান বের করতে হবে। তো এটা আমরা খুব সহজেই করতে পারি। ফার্স্ট অফ অল -√3 এই পাশে গেলে হবে +√3, অর্থাৎ 2 sin 3 থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি √3। এরপর এখানে 2 গুণাকারে রয়েছে, এটাকে এই পাশে পাঠালে হবে /2। এবার আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমরা ইকুয়াল টু লিখে দিতে পারি সাইন 60 ডিগ্রি, আর 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে হয় π/3। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে sin 3 থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম sin π/3। এখন আমরা জানি যে sin x ইকুয়াল টু যদি sin আলফা হয় তাহলে দুই পাশ থেকে sin বাদ দিয়ে আমরা লিখে থাকি x ইকুয়াল টু n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা। এটা আমাদের সূত্র ছিল। এক্স ইকুয়াল টু শুধু আলফা না লিখে আমরা যেহেতু সাধারণ সমাধান বের করতেছি এজন্য আমাদেরকে এই জিনিসটা লিখতে হতো। আচ্ছা, তো এখানেও সেম জিনিস, এক্সের জায়গাতে রয়েছে 3 থিটা, তো আমরা এখানে লিখে দিব 3 থিটা ইকুয়াল টু এতটুকু যা আছে হুবহু লিখতে হবে n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা। তো আলফার জায়গায় আমাদের রয়েছে π/3, তো আমরা এখানে লিখে দিলাম π/3। এটা হচ্ছে আমাদের 3 থিটা এর মান, বাট আমাদের চেয়েছিল শুধু থিটা। তাহলে শুধু থিটা বের করতে হলে আমরা সবাইকে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে মানটা আসে n π/3 প্লাস -1 পাওয়ার n ইন্টু π/9। এটা হচ্ছে আমাদের থিটা এর মান। আচ্ছা, তো এখান থেকে থিটার এক্স্যাক্ট মান বের করতে হবে, তার জন্য আমরা n এর বিভিন্ন মান এখানে বসিয়ে দেখব। তো এখানে n মানে কিন্তু পূর্ণ সংখ্যা, n বিলংস টু z ছিল,
অর্থাৎ এর মানে হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা, মানে দশমিক থাকতে পারবে না। পজিটিভ নেগেটিভ সবগুলোই হবে এবং শূন্যও হবে। তো একটু খেয়াল করলেও বুঝতে পারবে আমাদের কিন্তু এখানে নেগেটিভ সংখ্যাগুলো বসানোর দরকার নেই, কারণ আমরা যদি এনের জায়গায় -1, -2 অথবা -3 বসাই তাহলে কিন্তু এই মানটা নেগেটিভ চলে আসবে। আর প্রশ্নের দেওয়া যে শর্ত সেখানে কিন্তু নেগেটিভ মান গ্রহণযোগ্য না। প্রশ্নে কিন্তু শুধু পজিটিভগুলো নিতে বলেছে, কারণ 9θ এর মান হবে +π থেকে বড়। এখানে কিন্তু নেগেটিভ বলা নেই, তো আমাদের এখানে নেগেটিভের মানটা নেওয়া দরকার নেই। আমরা চাইলে 0 থেকে শুরু করতে পারি। যদি n = 0 হয় তাহলে থিটা এর মানটা কত হয়? তো এনের জায়গায় যদি 0 বসানো হয় তাহলে এই পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। তারপর -1 পাওয়ার 0, সামথিং পাওয়ার 0 করলে 1ই কিন্তু আসে। তাহলে 1 × π/9, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম থিটা এর মানটা π/9। তো আমাদের শর্তে বলেছিল যে 9θ, শুধু থিটা কিন্তু বলেনি। আচ্ছা, তো থিটা ইকুয়াল যদি π/9 হয় তাহলে 9θ কত আসে? তাহলে 9θ কিন্তু পাই আসে। আচ্ছা, প্রশ্ন বলেছিল যে 9θ এর মানটা পাই থেকে বড় হতে হবে, পাইয়ের সমান হলে কিন্তু হবে না, তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। একইভাবে আমরা এবার n = 1 বসাবো। তো যদি n = 1 বসানো হয় তাহলে π/3, তাহলে থিটা এর মানটা আমরা পেয়ে যাচ্ছি π/3। এরপর -1 পাওয়ার 1, তো -1 পাওয়ার 1 করলে কিন্তু -1ই থাকে, তো প্লাস মাইনাসে মাইনাস হবে, 1 আর লিখলাম না, একেবারে π/9 লিখে দিচ্ছি। আচ্ছা, তো এবার π/3 - π/9 আমরা এখানে লসাগু করতে পারি। লসাগু হবে 9, এখানে হবে 3π - π, অর্থাৎ থিটা এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 2π/9। 3π থেকে পাই বিয়োগ করলে 2π থাকে। তাহলে প্রত্যেকবারই আমাদেরকে কিন্তু 9θ বের করতে হবে, কারণ শর্তটা কিন্তু 9θ এর সাপেক্ষে দেওয়া আছে। তাহলে 9θ কত আসে? আর গুণন করলেই কিন্তু 9θ = 2π পেয়ে যাব। তাহলে 9θ মানটা হচ্ছে 2π, যেটা পাই থেকে বড় এবং 8π থেকে ছোট। তাহলে আমাদের এই মানটা গ্রহণযোগ্য। আমরা একটা মান পেলাম, থিটা এর একটা মান পেলাম 2π/9। একইভাবে আমরা বাকি মানগুলো বসাবো। এবার n = 2 বসাবো। তো যদি 2 বসানো হয়, আমরা এই সমীকরণে n এর মানটা 2 বসাবো। তাহলে আসবে 2π/3 প্লাস -1 পাওয়ার 2, অর্থাৎ -1কে স্কোয়ার করতে হবে। আমরা জানি যে কোনো নেগেটিভ সংখ্যাকে স্কোয়ার করলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, আর 1কে স্কোয়ার করলে তো 1ই হবে। আচ্ছা, তাহলে বাকি থাকতেছে π/9, π/9। এবার এই দুটো আমরা যোগ করব, অর্থাৎ লসাগু করব। তাহলে আমাদের লসাগু হবে 9, উপরে বসবে 3, 3 × 2 = 6, অর্থাৎ 6π + π। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 7π/9। এটা হচ্ছে থিটা এর মান। এবার যদি আমরা আর গুণন করে দেই তাহলে 9 এখানে এসে গুণ হবে, তাহলে হবে 9θ = থাকবে 7π। তো 9θ এর মানটা পেলাম 7π। দেখো এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, কারণ 7π কিন্তু আমাদের পাই থেকে বড় এবং 2π থেকে 8π থেকে ছোট। প্রশ্নে বলেছিল যে 9θ এর মান পাই থেকে বড় এবং 8π থেকে ছোট, অর্থাৎ 7π কিন্তু গ্রহণযোগ্য। তাহলে আমরা থিটা এর যে মানটা পেলাম, এই যে 7π/9, এটাও ঠিক আছে। এবার আমরা n = 3 বসাবো। তো যদি n = 3 বসানো হয় তাহলে থিটা ইকুয়াল আমরা পাবো, এই যে এটা ছিল আমাদের সমীকরণ। তো এখানে আমরা 3 বসাবো। তো দেখতে পাচ্ছ যদি 3 বসানো হয় তাহলে এইখানে 3 আর এইখানে 3 কাটাকাটি যাবে, থাকবে শুধু পাই। এরপর -1কে কিউব করলে -1 হয়, তাহলে এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, 1 দেওয়া লাগবে না। তারপর হচ্ছে π/3। আচ্ছা, এবার যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হবে 3, এখানে হবে 3π - π, অর্থাৎ 2π/3। তাহলে এবার যদি আমরা আর গুণন করি তাহলে হবে 3θ, 3θ = 2π। সরি, আমি একটু মিস্টেক করেছি, এখানে আমাদের π/9 ছিল, তো এখানে আমাদের 9 হবে এটা। আচ্ছা, তাহলে লসাগু হবে 9, এখানে হবে আমাদের 9π - π। তাহলে 9π - π করলে আসে 8π, তাহলে 8π/9। এবার যদি আমরা আর গুণন করি তাহলে 9θ হবে এখানে,
এখানে হবে 9 থিটা। 9 থিটা ইকুয়াল টু হবে 8 পাই। তো প্রশ্নে কিন্তু আমাদের বলা ছিল যে 9 থিটা এর মানটা 8 পাই থেকে ছোট হতে হবে। আমরা যদি এখানে দেখি যে আমাদের প্রশ্নে বলেছিল 9 থিটা এর মানটা 8 পাই থেকে ছোট হতে হবে না, 8 পাই এর সমান হলে কিন্তু হবে না। তাহলে এই মানটা যেহেতু 8 পাই এর সমান হয়ে গেছে, সো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং আমরা যদি এর পরে আরও মান নেই, অর্থাৎ n এর মান 4, 5, 6 নেই, সেগুলোও কিন্তু 8 পাই থেকে বড় হবে। তো সেই মানগুলো আর নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা এর আগে যেই দুটো মান পেয়েছি সেই দুটোই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার একটা হবে 2π/9, আরেকটা হবে 7π/9, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে 2π/9 এবং 7π/9, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। চলো এবার 4 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোন চতুর্থাংশে x + y = 2 এবং x - y = 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। তার মানে আমাদেরকে এখান থেকে অ্যাকচুয়ালি এই দুটো রেখার ছেদবিন্দু বের করতে হবে। এবার ওই ছেদবিন্দুটা যেই চতুর্ভাগে অবস্থিত সেই চতুর্ভাগটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এই রেখাটা এবং এই রেখাটা ছেদবিন্দু বের করতে চাই, তাহলে দেখো সবগুলো কিন্তু একই রয়েছে, জাস্ট দুইটা রেখা যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথম রেখাটা হলো x + y = 2, দ্বিতীয় রেখাটা হলো x - y = 12। আমরা যদি জাস্ট এবার এই দুটো সমীকরণ যোগ করে দেই, তাহলে x + x 2x আর +y - y কাটা যাচ্ছে, = 12 যোগ 2 করলে আসে 14। তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব 14/2 অর্থাৎ 7। আচ্ছা, এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। ধরি আমরা প্রথম সমীকরণে যদি x এর মানটা বসিয়ে দিই, তাহলে এখানে হবে 7 + y = 2। তাহলে y = হবে 2 - 7। তো 2 - 7 করলে আমরা পেয়ে যাব -5। তাহলে আমাদের ছেদবিন্দুটা হলো x এর মান 7, y এর মান 5, অর্থাৎ রেখা দুটি এই বিন্দুতে ছেদ করবে। এখন এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? দেখো, x এর মান প্লাস অর্থাৎ এদিকে এবং y এর মান মাইনাস অর্থাৎ নিচের দিকে। তাহলে 7, -5 এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের এই রেখা দুটি পরস্পরকে চতুর্থ চতুর্ভাগে ছেদ করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, IV, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে তার জ্যার দৈর্ঘ্য। তো এই জ্যাটি বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করবে? তো ফার্স্ট অফ অল আমরা বৃত্তটা এঁকে নিচ্ছি। ধরে নিই এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন প্রশ্নে বলা ছিল যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা। তাহলে এটা যদি আমাদের জ্যার দৈর্ঘ্য হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের জ্যার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ পরস্পর সমান। আচ্ছা, এবার আমরা এই দুটো বিন্দু কানেক্ট করে দিই, তাহলে এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ। তাহলে বুঝতেই পারতেছো এটাও ব্যাসার্ধ এবং এটাও ব্যাসার্ধ, এই দুটো তো সমান হবেই এবং প্রশ্ন মতে জ্যার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই তিনটা বাহুই কিন্তু পরস্পর সমান। তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি যে যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এবার সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয় এবং এই কোণগুলোর মান হয় 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি করে, তাহলে 60 × 3 = 180 ডিগ্রি হয়, কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তো আমাদের প্রশ্ন জানতে চেয়েছিল যে এই জ্যাটি বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করবে। তো বুঝতে পারতেছো জ্যাটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা হচ্ছে আমাদের এইটা, আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি করে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তর হবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রিকে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করি, তাহলে এটা হয় π/3, যেখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো বুঝতেই পারতেছো 180/3 মানে 60। তাহলে 60 ডিগ্রিকে আমরা বলতে পারি π/3 রেডিয়ান, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 6 নাম্বার MCQটা সরলরেখা থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক বলতে আমরা বুঝি r, θ, এবং কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা বুঝি x, y।
তো নর্মালি আমাদের যে বিন্দু দেওয়া থাকে যে 3,4 এগুলো কিন্তু কার্তেশীয় আকারে দেওয়া থাকে, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। বাট এখানে যে বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, অর্থাৎ প্রথমে যে 2 এটা হচ্ছে আমাদের আর এর মান এবং 120 ডিগ্রি এটা হচ্ছে থিটা এর মান। তো পোলার স্থানাঙ্ক যদি হয় এটা, তাহলে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? অর্থাৎ আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলেছে। আমরা জানি এক্স বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিলেই হয়। আর এর মানটা হচ্ছে আমাদের 2 ইন্টু থিটা এর মান হচ্ছে 120 ডিগ্রি, এখানেও আর এর মানটা হচ্ছে 2 এবং সাইন থিটা এর মানটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কজ 120 ডিগ্রি এর মান হচ্ছে -12, কজ 120 ডিগ্রি এর মান হচ্ছে -12। একইভাবে সাইন 120 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। এখন তোমরা বলতে পারো যে এখানে কজের মানটা নেগেটিভ কেন হলো? কারণ দেখো 120 ডিগ্রি এটা কিন্তু 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তাহলে 120 ডিগ্রি এই কোণটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটার ঘর, তাহলে যেহেতু অন্যের ঘরে পড়েছে সেজন্য কজের মানটা কিন্তু নেগেটিভ হবে। আর 120 ডিগ্রি সাইনের ক্ষেত্রে তো এটা নিজের ঘরে পড়লে তো পজিটিভই হবে, এই জন্য এই মানটা প্লাস এবং এই মানটা মাইনাস হয়েছে। তো এই মানগুলো আমরা মুখস্থ রাখবো যে কজ 120 ডিগ্রির মান -12 এবং সাইন 120 ডিগ্রির মান +√3/2। তো বুঝতে পারতেছে এবার 2 এবং 2 কাটাকাটি গিয়ে থাকে -1, এখানেও 2 এবং 2 কাটাকাটি গিয়ে থাকে শুধু √3। তাহলে আমাদের বিন্দুটা হবে এক্স, ওয়াই, অর্থাৎ এক্স এর মান হলো -1 এবং ওয়াই এর মান হলো +√3। তাহলে -1, যেটা এ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো এ। 7 নম্বর এমসিকিউটা এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলা হয়েছে 5,0 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত x²/2 + y²/8 = 1 উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটি হবে? তাহলে আমাদের যে বৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে তার কেন্দ্র কিন্তু শুরুতেই বলা আছে 5,0, কারণ এই বিন্দুকেই কেন্দ্র করতে বলা হয়েছে। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র জানি 5,0। আমরা বৃত্তের একটা সমীকরণ শিখেছিলাম যে x - h² + y - k² = r², যেখানে আমাদের h, k এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এই মানটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে। তাহলে কেন্দ্রের মানটা হচ্ছে 5,0, অর্থাৎ h হলো 5 এবং k হলো 0। তাহলে এখানে অজানা রয়েছে শুধুমাত্র আর এর মানটা। আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদেরকে জাস্ট বৃত্তের ব্যাসার্ধের মানটা লাগবে। তো প্রশ্ন বলা আছে যে এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। আচ্ছা, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল যা হবে বৃত্তের ক্ষেত্রফল তাই হবে। আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে π/ab এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/ab এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এখান থেকে কিন্তু পাই এবং পাই কাটাকাটি যায়, তাহলে r² = ab। তাহলে r = হবে √ab। তো এর জন্য আমাদেরকে এ আর বি এর মানটা বের করতে হবে। আমরা জানি উপবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x²/a² + y² / b² = 1। তো এখানে দেখতে পাচ্ছ যে x² এর নিচে রয়েছে 2, তাহলে আমাদের a² এর মানটা হলো 2 এবং y² এর নিচে রয়েছে 8, তাহলে b² এর মানটা হলো 8। তাহলে a² = 2 এবং b² = 8। তাহলে a মানে হলো √2 এবং b মানে হলো √8। এবার যদি আমরা a আর b গুণ করে দেই তাহলে √8 গুণ √2 এই দুটো গুণ করলে আসে √16। √8 × 2 = 16, আর √16 মানে কিন্তু আমরা জানি 4। তাহলে ab এর মানটা আমরা পেয়ে গেলাম 4। এবার জাস্ট মানটা এখানে বসিয়ে দেই, তাহলে √ab মানে ছিল 4 আর 4কে রুট করলে হয় 2। তাহলে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম 2। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হবে x - h ছিল। এই যে সমীকরণটা দেখো x - h ছিল, h এর মানটা হচ্ছে 5।
তাহলে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হবে এখানে। তো y মাইনাস 0 করলে শুধু y থাকে, তাহলে এখানে y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মানটা আমরা একটু আগে পেলাম 2, তাহলে এখানে হবে ব্যাসার্ধ স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab। তো 2ab করলে 5 দুগুণে 10x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার, তার মানে হলো 25। এরপর রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 দুগুণে হয় 2কে স্কোয়ার করলে হয় 4। তো এই 4কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে আমাদের মাইনাস 10x, তারপর দেখো 25 মাইনাস 4, তো 25 মাইনাস 4 করলে আসে প্লাস 21 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে বুঝতে পারতেছো আমাদের সঠিক উত্তর কিন্তু সি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x, এরপর ধ্রুবকটা হচ্ছে 21। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 8 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কোন বিন্দুটি এই উপবৃত্তের বহির্ভাগে অবস্থিত অর্থাৎ বাইরে অবস্থিত। এরকম অঙ্ক কিন্তু আমরা বৃত্তের মধ্যে করেছি। আমরা কি করব, বিন্দুগুলো দিয়ে বৃত্তকে সিদ্ধ করব। তো যেই বিন্দু দিয়ে সিদ্ধ করলে রেজাল্টটা পজিটিভ আসবে অর্থাৎ 0 থেকে বড় আসবে, সেই বিন্দুটা হবে বৃত্তের বাইরে অবস্থিত। এবং সিদ্ধ করার পর যদি নেগেটিভ আসে অর্থাৎ 0 থেকে ছোট আসে, তাহলে বলবো বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত বা উপবৃত্তের ভিতরে অবস্থিত। বৃত্ত উপবৃত্ত প্রত্যেকটা কনিকের ক্ষেত্রে কিন্তু এটা সত্য হবে। আচ্ছা, এরপর যদি আমরা রেজাল্টটা 0 পাই অর্থাৎ 0 সমান হয়ে যায়, তাহলে বলবো সেই বিন্দুটা বৃত্ত বা উপবৃত্তের উপরে অবস্থিত। উপরে বলতে পরিধির উপরে অবস্থিত, পরিধির উপর অবস্থিত। অর্থাৎ আমাদের যদি উপবৃত্ত হয় এটা, তাহলে বিন্দুটা পরিধির উপর অর্থাৎ এই বক্ররেখার উপর অবস্থিত হবে। আচ্ছা, তাহলে আমরা এক এক করে সিদ্ধ করব। ফার্স্ট অফ অল যদি 3,0 দ্বারা সিদ্ধ করা হয়, তাহলে এক্সের জায়গায় 3 বসালে 3 স্কোয়ার করলে 9, তাহলে 9 ভাগ 9 করলে কিন্তু 1 আসে। এরপর যদি এখানে 0 বসানো হয়, তাহলে 0 ভাগ সামথিং, এটা কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, আর মনে রাখবে সিদ্ধ করার সময় সব কিছুকে এক পাশে নিয়ে আসতে হবে। তো যদি আমরা +1টাকে এই পাশে নেই, তাহলে এটা হবে -1 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তো এখানে সিদ্ধ করার পর 1 এসেছে, প্লাস ওয়াই এর জায়গায় বসানোর পরে 0 এসেছে, এরপর হচ্ছে -1। তো এখান থেকে কিন্তু আমরা 0 পেয়ে যাচ্ছি। তো এই বিন্দুটা উপবৃত্তের পরিধির উপর অবস্থিত, বাইরে কিন্তু না, তাহলে এটা সঠিক উত্তর নয়। একইভাবে যদি আমরা 0,3 দিয়ে সিদ্ধ করি, তাহলে এখানে 0 বসালে এই পার্টটা 0 হবে, প্লাস ওয়াই এর জায়গায় 3 বসানো হলে 3কে স্কোয়ার করলে 9, তাহলে 9/16 -1। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে লসাগু হবে 16, উপরে হবে 9 মাইনাস 16 অর্থাৎ -7/16। তাহলে কিন্তু নেগেটিভ মান পাচ্ছি। তো এই বিন্দুটা বি বিন্দুটা বৃত্তের বা উপবৃত্তের ভিতরে অবস্থিত, বাট আমার লাগবে বহির্ভাগে। আচ্ছা, তো এরপরে আমরা সি নাম্বারটা চেক করব। তো এক্সের জায়গায় -2 বসানো হলে -2 হোল স্কোয়ার, তাহলে আসে আমাদের 4/9, প্লাস ওয়াই এর জায়গায় যদি আমরা 3 বসাই, তাহলে 3কে স্কোয়ার করলে হয় 9, তাহলে 9/16, এরপর হচ্ছে -1। তো এখানে যদি আমরা লসাগু করি, তাহলে 9 এবং 16 এর লসাগু হচ্ছে 144, 9 গুণ 16 করলে 144 আসে। তো বুঝতেই পারতেছো এবার 4কে 16 দিয়ে গুণ করা লাগবে, তাহলে 4 16 হয় 64, প্লাস এখানে 9, তো 9 গুণ 9 করলে আসে 81, এরপর মাইনাস এখানে 144 ইন্টু 1 144 আসে। জাস্ট এখানে লসাগু করলাম। তো এরপর 64 এবং 81 এই দুটো যোগ করলে কত আসে, 4 আর 1 5, 8 আর 6 14, অর্থাৎ 145 মাইনাস 144 ডিভাইডেড বাই 144। তো বুঝতে পারতেছো উপরে বিয়োগ করলে 1 থাকে আর নিচে হয় 144। তো এই সংখ্যাটা কিন্তু আমাদের 0 থেকে বড়, 0 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 0 থেকে কিন্তু বড়ই আসবে। তো যেহেতু 0 থেকে বড়, তাহলে আমরা বলবো যে এই বিন্দুটা বৃত্তের বা উপবৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি।
9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার ও 8 মিটার এবং তাদের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে। আচ্ছা, তো আমরা একটা সামান্তরিক এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তো আমরা পড়েছিলাম যে সামান্তরিকের একটি বাহুকে যদি আমরা বলে থাকি এ ভেক্টর এবং আরেকটি বাহুকে যদি আমরা বলে থাকি বি ভেক্টর, অর্থাৎ সামান্তরিকের যদি দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এদের ক্ষেত্রফল ছিল এ ক্রস বি। আমরা এটা ভেক্টরে পড়েছিলাম। সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকলে তাদের ক্ষেত্রফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এখানে যেহেতু ভেক্টরের মান দেওয়া আছে তাহলে আমরা এ ক্রস বি এর সূত্র পড়েছিলাম এ বি সাইন থিটা। এটাকে মডুলাস করলে যে মান আসবে সেই মানটাই কিন্তু ক্ষেত্রফল ছিল। তো এর মানটা ছিল এ বি সাইন থিটা। আচ্ছা, তো এবার এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য এবং থিটা হচ্ছে এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ। তো আমার প্রশ্নে কিন্তু এই মানগুলি দেওয়া আছে। তো 10 মিটার হচ্ছে এর মান, তারপর 8 মিটার হচ্ছে বি এর মান এবং থিটা হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রি। তাহলে 8 10 80 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2। তাহলে 80 আর 2 ভাগ করলে আসে 40, তাহলে 40√3। এটাই হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। আচ্ছা, এবার 10 নাম্বারটা বড় একটা প্রশ্ন, আমরা এটা লাইন বাই লাইন সলভ করব। তো ফার্স্টে বলা হয়েছে এম ক্ষেত্রের উর্বরতা এন ক্ষেত্রের উর্বরতার দ্বিগুণ। অর্থাৎ আমি যদি কথাটাকে লিখি, এখানে বলা হয়েছে উর্বরতার ক্ষেত্রে এম গ্রেটার দেন এন। তো এম ক্ষেত্রের উর্বরতা বেশি এবং এন ক্ষেত্রের উর্বরতা কিন্তু কম, কারণ প্রশ্ন বলা আছে উর্বরতার ক্ষেত্রে এম এর উর্বরতা এন এর উর্বরতার দ্বিগুণ, মানে এম ইকুয়াল টু এন। এম ক্ষেত্রের উর্বরতা এন এর দ্বিগুণ। তো এটা বলতে বোঝায় যে এম এর উর্বরতা যেহেতু বেশি তাহলে 1 বর্গমিটার জায়গাতে এম যতটুকু উৎপাদন দেয় এন কিন্তু তার চাইতে কম দেয়। মানে একই জায়গার মধ্যে যেহেতু এম এর উর্বরতা বেশি তার মানে হলো এম অল্প জায়গাতে বেশি উৎপাদন করতে পারে, কিন্তু এন ক্ষেত্রে উৎপাদনটা কম হয়। আচ্ছা, তাহলে এন যদি এম এর মতো একই উৎপাদন করতে চায় তাহলে কিন্তু এর ক্ষেত্রফলটা বেশি হতে হবে। এই জিনিসটা আমরা একটু পরে ক্লিয়ার হব। আগে আমরা এতটুকু বুঝে রাখি যে এম ক্ষেত্রের উর্বরতা যেহেতু বেশি তার মানে হলো একই পরিমাণ জায়গাতে এম যতটুকু উৎপাদন করতে পারে এন কিন্তু তার সাথে কম পারে। আচ্ছা, তো এরপরে বলা হয়েছে এম ক্ষেত্রের একটি এত আয়তকার ভূমি। তার মানে আমাদের এখান থেকে কিন্তু আমরা এম এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এম এর ক্ষেত্রফলটা আমরা এখানে লিখে দিচ্ছি। ক্ষেত্রফলটা হচ্ছে 800 গুণ 100 অর্থাৎ 80,000 বর্গমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এম এর ক্ষেত্রফল, এরিয়া। তারপর বলা হয়েছে এন ক্ষেত্রে সমান উৎপাদনশীল, অর্থাৎ এম এ যতটুকু উৎপাদন হয় আমরা যদি এনেও সেম পরিমাণ উৎপাদন করতে চাই তাহলে কিন্তু আমাদের বেশি জমি দরকার, কারণ যেহেতু এনে উর্বরতা কম সেহেতু এখানে বেশি জমি দিলে তাহলে আমাদের উর্বরতার মানটা তো আর বাড়বে না, বাট বেশি জমি দিলে উৎপাদনটা বাড়বে। আচ্ছা, তো কত বেশি দিব? যেহেতু এম এর উর্বরতা এন এর দ্বিগুণ তাহলে আমাদেরকে এন এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হতে হবে এম এর ডাবল। তাহলে আমাদের এন এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা হতে হবে এম এর দ্বিগুণ অর্থাৎ 2 × 80,000। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 1,60,000। এটা হচ্ছে আমাদের এন ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, তো এরপরে বলা হয়েছে এন ক্ষেত্রে সমান উৎপাদনশীল একটি বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করতে হলে, অর্থাৎ এন ক্ষেত্রটাকে যে আমরা পেলাম তো এটাকে আমরা বিনিময় করব কার সাথে? বর্গাকার ভূমির সাথে। এরপর বলা হয়েছে সেই বর্গাকার ভূমির দৈর্ঘ্য কত মিটার হবে। তো বর্গাকার ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ। তো আমরা যেহেতু এই ক্ষেত্রফলটাকে বর্গাকার ভূমির সাথে বিনিময় করতেছি তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু হবে এন এর ক্ষেত্রফল অর্থাৎ 1,60,000। আচ্ছা, তো এবার এটাকে রুট করলে কত হবে? আমরা যদি এখান থেকে এ বের করতে চাই তো স্কোয়ার এ পাশে গেলে রুট হবে 16কে রুট করলে হবে 4 এবং এখানে যেহেতু 4টা শূন্য রয়েছে তো 4টা শূন্যকে রুট করলে হবে 2টা শূন্য। তাহলে আমাদের বর্গাকার
যেই ভূমির দৈর্ঘ্য সেটা হচ্ছে 400 মিটার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। আচ্ছা, 11 নম্বরে আরও একটি বড় প্রশ্ন এসেছে, বাট এটা তুলনামূলক সহজ। এখানে বলা হয়েছে একটি বৃত্তাকার জলাশয় থেকে সমস্ত মাছ অন্য একটি বৃত্তাকার জলাশয়ে স্থানান্তর করা হলো। তো দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ, অর্থাৎ আমরা বলতে পারি R2, দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধকে আমরা বলতেছি R2, এটা হচ্ছে প্রথম জলাশয়ের দ্বিগুণ। তাহলে প্রথম জলাশয়ের ব্যাসার্ধ যদি নাকি R1 হয়, তাহলে এটা হবে প্রথম ব্যাসার্ধের দ্বিগুণ, মানে দ্বিতীয় জলাশয়ের ব্যাসার্ধ প্রথম জলাশয়ের ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, তো এই জন্য আমরা লিখতে পারি R2 = 2R1। এরপর গভীরতা, অর্থাৎ দ্বিতীয় জলাশয়ের যে গভীরতা, এটাকে আমরা বলতেছি H2, এটা হবে প্রথম জলাশয়ের গভীরতার অর্ধেক, অর্থাৎ H1/2। প্রথম জলাশয়ের গভীরতা ধরি আমরা H1 ধরি, তাহলে H1-এর অর্ধেক অর্থাৎ H1/2 = হবে দ্বিতীয় জলাশয়ের গভীরতা। আচ্ছা, এরপরে বলা হয়েছে স্থানান্তরের কারণে মাছের ঘনত্বে কত পরিবর্তন আসলো। আচ্ছা, ঘনত্বের একটা সূত্র আমরা জানি যে ρ = m/v। তো এখান থেকে বুঝতেই পারতেছো যে ρ এবং v এটা কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক। ρ এবং v কিন্তু ব্যস্তানুপাতিক। তো যদি v এর মানটা অর্থাৎ আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমবে, এবং যদি আয়তন হ্রাস পায় তাহলে ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা যেহেতু ব্যাসার্ধ এবং h জানি, এখান থেকে আমরা আয়তন বের করার চেষ্টা করব। তাহলে যদি আমরা ধরি যে দ্বিতীয় জলাশয়ের আয়তন, আচ্ছা এখানে জলাশয়টা কীরকম, জলাশয় কিন্তু বলা হয়েছে যে বৃত্তাকার। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটা চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের জলাশয়ের উপরের পৃষ্ঠ, এবং একইভাবে এটা হচ্ছে আমাদের জলাশয়ের নিচের পৃষ্ঠ, দুটোই কিন্তু বৃত্তাকার হবে। এবং আমরা যদি জলাশয়ের এই প্রান্তগুলো যোগ করে দেই, তাহলে আমরা যে আকৃতিটা পাই এটা কিন্তু একটা সিলিন্ডার আকৃতি। তাহলে আমরা যেহেতু জলাশয়ের আয়তন বের করতে চাচ্ছি, তাহলে আমরা সিলিন্ডারের আয়তন বের করব। তো সিলিন্ডারের আয়তন বের করার সূত্র আমরা শিখেছিলাম πr²h। আচ্ছা, তো এখানে দ্বিতীয় জলাশয়ের ক্ষেত্রে হবে পাই, এখানে হবে R2, এখানে হবে H2। এবং যদি আমরা প্রথম জলাশয়ের ক্ষেত্রে আয়তন বের করতে চাই, তো এটা হবে πr1² × H1। আচ্ছা, এবার চাইলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিতে পারি, তাহলে পাই × R2²। তো দেখো R2 এর মান হচ্ছে 2R1। তো আমরা যদি একবার এখানে মানটা বসাই, তাহলে 2R1 এর হোল স্কোয়ার হবে, তাহলে হবে 4R1²। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর গুণ H2 এর মানটা হচ্ছে H1/2, তাহলে এখানে লিখে দিলাম H1/2। তো এটা হচ্ছে আমাদের V2 এর মান, এটা হচ্ছে V1 এর মান। আমরা যদি এখন দুটো ভাগ করে দেই তাহলে কিন্তু কাটাকাটি যাবে, তাহলে V2/V1 করতেছি। তো V2 এর মানটা হচ্ছে পাই × 4R1² × H1/2, এবং নিচে বসবে V1 এর মান। তো V1 এর মান হচ্ছে πr1² × H1, আর এটা তো অবশ্যই গুণাকারই থাকবে। এবার দেখো আমার কিন্তু উপরে আর নিচে পাই কাটাকাটি যায়, R1² কাটাকাটি যায়, এবং H1ও কাটাকাটি যায়, বাকি রইল 4/2। তো 4/2 করলে আসে 2। আচ্ছা, এবার এই যে V1 ভাগ আছে এটাকে এ পাশে পাঠালে 2 এর সাথে গুণ হবে, তাহলে বলতে পারি V2 = 2 × V1। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দ্বিতীয় জলাশয়ের আয়তন প্রথম জলাশয়ের দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু জলাশয়ের আয়তনটা বেশি। কত বেশি? দ্বিগুণ বেশি। আমরা একটু আগে শিখেছিলাম যে ঘনত্ব এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, ρ = 1/v। তো যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পেয়েছে, তার মানে ঘনত্ব অবশ্যই হ্রাস পাবে। দ্বিতীয় ক্ষেত্রে ঘনত্ব মানে আয়তন যেহেতু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ঘনত্বটা কি দ্বিগুণ হ্রাস পাবে। তো আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছিল যে ঘনত্বে কীরূপ পরিবর্তন আসবে, তাহলে আমরা বলে দিব যে ঘনত্ব দ্বিগুণ কমে যাবে, দ্বিগুণ কমবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ভূমির সীমান্ত রেখা বরাবর সমদূরত্বে গাছের চারা লাগানো হবে।
তো সীমান্ত রেখা বরাবর বলতে বোঝায় আমরা ধরে নিচ্ছি যে আমাদের ভূমিটা হচ্ছে আয়তকার, আমরা ধরে নিচ্ছি আমাদের ভূমিটা হবে আয়তকার। তো সীমান্ত রেখা বলতে বোঝায় এই যে আমাদের পরিসীমা রয়েছে, এই যে এই বরাবর এই দাগগুলোর উপর আমাদেরকে চারা রোপণ করতে হবে। আচ্ছা, এরপর বলা হয়েছে যে একটি একটি আয়তকার ভূমি যার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ ভূমি যদি হয় আমাদের বা প্রস্থ যদি হয় x, তাহলে দৈর্ঘ্য হবে 4x। প্রশ্নে কিন্তু এটাই বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এই দৈর্ঘ্যটা হবে প্রস্থের 4 গুণ। আচ্ছা, তো এরপর বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমি। আচ্ছা, এদিকে আমরা পরে যাই, প্রথম লাইনটাকে আবার ফিরে আসি। বলেছিল যে একটি ভূমির সীমান্ত রেখা বরাবর সম দূরত্বে আমরা এই বরাবর চারা রোপণ করব এবং চারাগুলো হবে সম দূরত্বে। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকটা এক্স মিটার পর পর চারা লাগাচ্ছি, তাহলে এক্স মিটার হচ্ছে আমাদের এই প্রস্থের সমান এবং এখানে কিন্তু 4x। তো আমরা এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 1টা ভাগ, 2টা, 3টা, 4টা, তাহলে এতটুকুতে আমরা বলতেছি x, প্রত্যেকটা হচ্ছে x মিটার করে। তাহলে আমাদের এখানে একটা চারা রোপণ করতে হবে, এইখানে একটা, এখানে একটা, এখানে, এখানে এবং এখানে। একইভাবে x মিটার পরে তাহলে এইখানে হবে আরেকটা, এরপর এখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা এবং এখানে একটা। এরপরে এতটুক যেহেতু x, তাহলে x মিটার পরেরটা হবে এইখানে। তাহলে আমরা মোট কয়টা চারা রোপণ করতে পারতেছি? এটা হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সমদূরত্বে কিন্তু আমরা মোট 10টি চারা রোপণ করতে পারতেছি আয়তকার ভূমির ক্ষেত্রে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর প্রশ্নে বলা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি বর্গাকার ভূমি, অর্থাৎ এই আয়তকার ভূমির যে ক্ষেত্রফল, তো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 4x ইন্টু এক্স, তাহলে 4x স্কোয়ার। এটা হচ্ছে আমার আয়তকার ভূমির ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার ভূমি, তো বর্গাকার ভূমির দৈর্ঘ্য যদি নাকি হয় a, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে a স্কোয়ার। বর্গের ভূমি এ হলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল হবে a স্কোয়ার। তো এই দুটো ক্ষেত্রফল প্রশ্ন মতে সমান, যেখানে বলা ছিল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ভূমি। আচ্ছা, তাহলে এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাব, দেখো 4x স্কোয়ার, এটাকে লেখা যায় 2x হোল স্কোয়ার। তো দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিলে আমরা a ইকুয়াল টু পেয়ে যাচ্ছি x, 2x। তাহলে আমাদের বর্গাকার যে ভূমি তার চিত্রটা হবে ঠিক এরকম, এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2x করে। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি এতটুকু x এবং এতটুকু x। একইভাবে আমাদের এতটুকু হচ্ছে x এবং নিচেরটুকু হচ্ছে x, প্রত্যেকটাই সেম করে। আচ্ছা, তো এই বর্গাকার ভূমির সঙ্গে বিনিময় করা হলো, অর্থাৎ আমরা বলতে পারি এই চারাগুলোকে এখান থেকে সরিয়ে এখানে রোপণ করা হবে। তাহলে এক্ষেত্রে মানে দ্বিতীয় ক্ষেত্রে চারা রোপণ সংখ্যার কি পরিবর্তন হবে? তো আমরা কিন্তু সমদূরত্বে চারাগুলো রোপণ করব। তাহলে একটা চারা যদি এইখানে রোপণ করি, আরেকটা x মিটার দূরে এইখানে, আরেকটা হবে এইখানে, এর পরেরটা x মিটার দূরে এইখানে, তারপরেরটা এইখানে, তারপরেরটা x মিটার দূরত্বে অর্থাৎ এইখানে হবে, এর পরেরটা হবে এইখানে, তারপরের চারাটা আবারও x মিটার দূরত্বে অর্থাৎ এইখানে। প্রত্যেকটা কিন্তু এখানে x মিটার দূরত্ব বজায় রেখেছে। তাহলে এখানে মোট কয়টা চারা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এখানে কিন্তু আমরা 8টি চারা রোপণ করতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের বেলায় আমরা 10টি রোপণ করতে পেরেছিলাম এবং বর্গের ক্ষেত্রে আমরা 8টি রোপণ করতে পারতেছি। তার মানে কিন্তু এখানে চারা রোপণ সংখ্যার পরিমাণটা কিন্তু কমে গেছে। তো কমে 2টা সংখ্যা কমেছে, অর্থাৎ আমরা কিন্তু বর্গের ক্ষেত্রে 2টো চারা কম রোপণ করতে পারতেছি। তো এই মানটাকে আমাদের পার্সেন্টেজে নিতে হবে। তো পার্সেন্টেজে নেওয়ার নিয়ম কী ছিল? উপরে আমরা লিখতাম যতটুকু পরিবর্তন হয়েছে, মানে যতটুকু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা, আর নিচে লিখতাম শুরুতে যত পরিমাণ ছিল, আদি পরিমাণ, অর্থাৎ শুরুতে যত পরিমাণ চারা রোপণ করতে পেরেছিলাম সেইটা ইন্টু 100%। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা 2টো চারা কম রোপণ করতে পারবো। তো এখানে আমাদের পরিবর্তন হলো 2 এবং আদি অর্থাৎ শুরুতে কিন্তু আমরা 10টা রোপণ করতে পারতাম, তো এখানে হবে 10।
ইন্টু হবে 100%। তাহলে এখানে 10 আর 100 কাটাকাটি করলে 10 থাকে, 10 দুগুণে 20। তাহলে আমাদের যেই চারা রোপণ সংখ্যা সেটা 2টি সংখ্যা কমেছে এবং পার্সেন্টেজে বললে এটা হবে 20% কমেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 20% কমলো, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। চলো এবার 13 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স লেস দেন অর ইকুয়াল দেন 2, তারপর ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল দেন 3 এবং ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 2x, এই তিনটি শর্তাধীনে জেড ইকুয়াল 3x প্লাস 4y এর সর্বোচ্চ মান কত হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে তিনটা মান পাচ্ছি। একটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল দেন 2, তো আমরা এখান থেকে শুধুমাত্র ইকুয়াল দেন নিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এরপর এখান থেকে নিচ্ছি ওয়াই ইকুয়াল 3, এরপর এখান থেকে ওয়াই ইকুয়াল 2x। আমরা এই তিনটাকে তিনটা সমীকরণ নাম দিতে পারি। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর তিনটা মান পাবো। তো বলেছে এই তিনটি মানের আলোকে জেড ইকুয়াল 3x প্লাস 4y এর সর্বোচ্চ মান কত হবে। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে যদি আমরা 1 এবং 2 নেই, তাহলে 1 এবং 2-এর ক্ষেত্রে এক্সের মানটা হলো 2 এবং ওয়াইয়ের মানটা হলো 3, আমরা এই একটা ভ্যালু পেলাম। এরপর যদি আমরা 1 এবং 3 নেই, তাহলে এক্সের মানটা হচ্ছে 2 এবং ওয়াই এর মান হবে এক্সের ডাবল অর্থাৎ 2,4। একইভাবে যদি আমরা 2 এবং 3 নিয়ে থাকি, তাহলে ওয়াই এর মানটা হবে 3। দেখো এখানে যদি ওয়াইয়ের মানটা আমরা 3 বসাই, তাহলে এক্স কত হবে। ওয়াইয়ের মানটা যদি 3 বসাই, তাহলে এক্সের মানটা বের করতে হলে 2 গুণ আকারে আছে, এপাশে ভাগ করতে হবে। তাহলে 3/2 ইকুয়াল টু এক্স। তাহলে এক্সের মানটা পেলাম 3/2 এবং ওয়াই হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা মানটা পেলাম 3/2, 3। আচ্ছা, এবার এর প্রত্যেকটা মান আমরা এখানে বসাবো। যে ক্ষেত্রে সর্বোচ্চ মান পাবো জেডের, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো ফার্স্টে এটা যদি বসাই, তাহলে জেড ইকুয়াল টু এক্সের জায়গায় 2 বসাবো, এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে 3 দুগুণে হয় আমাদের 6 প্লাস ওয়াই এর জায়গাতে বসাবো 3, যেখানে ওয়াইয়ের জায়গাতে 3 রয়েছে, তো আমরা এখানে 3 বসাবো, 3 4-এ হয় 12। তাহলে এখান থেকে আমরা মানটা পেলাম 12 প্লাস 6 18। আচ্ছা, দ্বিতীয়বার একই কাজ করব, এক্সের জায়গায় বসাবো 2, তো এখানে 2 বসালে 3 দুগুণে 6 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 4, তো এখানে 4 বসালে 4 4-এ হয় 16, 16 প্লাস 6 করলে আমরা পেয়ে যাচ্ছি 22। এরপর এক্সের জায়গায় বসাবো 3/2, অর্থাৎ 3 ইন্টু 3/2, তাহলে 3 তিরিকে 9, 9/2 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 3, তাহলে এখানে 3 বসালে 3 4-এ 12। বুঝতেই পারতেছো, এরপর লসাগু করতে হবে। তো লসাগু হবে নিচে 2, উপরে হবে 9 প্লাস 12 দুগুণে 24, তাহলে 24 প্লাস 9 করলে আমরা পেয়ে যাব 33/2। তো 33/2 এটা করলে আসে 16.5। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে তিনটা মান পেয়েছি সেগুলো হচ্ছে 18, 22 এবং 16.5। তো আমাদের সর্বোচ্চ মান কোনটা, জেডের সর্বোচ্চ মান কিন্তু 22, অর্থাৎ এই তিনটি সমীকরণ কাজে লাগিয়ে আমরা জেডের সর্বোচ্চ যে মানটা পেয়েছি সেটা হলো 22। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 14 নম্বর এমসিকিউটা জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে 1 প্লাস 2√2i ডিভাইডেড বাই -1 প্লাস 2√2i পাওয়ার হোল কিউব এর মডুলাস কত হবে। আমরা জানি কোনো জটিল সংখ্যা যদি হয় x প্লাস iy, তাহলে এর মডুলাস বের করার সূত্র ছিল বাস্তব অংশ অর্থাৎ x এর স্কয়ার প্লাস অবাস্তব অংশ অর্থাৎ y হবে, এখানে অবাস্তব অংশ হচ্ছে আমাদের y এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মডুলাসটা পেয়ে যাই। তো চলো এবার এটার মডুলাস বের করা যাক। তো আমাদের প্রদত্ত যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে 1 প্লাস 2√2i, নিচে হচ্ছে -1 প্লাস 2√2i, এর উপরে রয়েছে হোল কিউব। তো যেহেতু মডুলাস করতে বলা হয়েছে, আমরা সিম্পলি প্রত্যেকটার মধ্যে মডুলাস দিয়ে দিব। তো চলো এবার মানটা বের করা যাক। তো উপরেরটার মান হবে রুট বাস্তব অংশ অর্থাৎ 1 এর স্কয়ার প্লাস অবাস্তব অংশ অর্থাৎ 2√2 এর হোল স্কয়ার। আচ্ছা,
এরপর একইভাবে নিচে বাস্তব অংশ হচ্ছে -1, তাহলে এখানে হবে -1 হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে 2√2 অর্থাৎ 2√2 এর হোল স্কোয়ার। তো আমরা এখানে মডুলাস করে ফেললাম। এরপর আমাদের কিন্তু হোল কিউব ছিল, তো আমরা সেই কিউবটাও দিয়ে দিলাম। আচ্ছা, এরপর এখানে লিখতেছি, এখানে হবে √1কে স্কোয়ার করলে 1ই হয়, প্লাস 2√2 এটাকে স্কোয়ার করলে কিন্তু 8 হয়, কারণ 2কে স্কোয়ার করলে ফার্স্টে যদি আমরা 2কে স্কোয়ার করি তাহলে পাই 4 ইন্টু √2কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে শুধু 2 হয়, তাহলে 4 দুগুণে 8 হয়, তাহলে এখানে একবারে 8 লিখে দিলাম। একইভাবে নিচে -1কে হোল স্কোয়ার করলে শুধু 1 হয়, প্লাস 2√2কে স্কোয়ার করলে হয় 8, তার উপরে ছিল হোল কিউব। তো এখানে দেখতে পাচ্ছ সংখ্যা দুটো কিন্তু একই, এখানে যোগ করলে √9 হবে, এখানেও যোগ করলে √9। তো √9 কিন্তু আমরা একবারে কেটে দিতে পারি। তো কেটে দিলে আমাদের থাকে 1 উপরে কিউব, আর 1কে কিউব করলে কিন্তু 1ই হয়, তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 15 নম্বর এমসিকিউটা বহুপদী থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে 15x² প্লাস px -2 = 0 এবং qx² প্লাস 3x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় অভিন্ন হবে। তো সমীকরণের মূলদ্বয় অভিন্ন হওয়া মানে হচ্ছে এই দুটো সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয় সমান অর্থাৎ একই হবে। তো দুটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় তখনই একই হয় যখন এদের সহগের অনুপাতগুলো সমান হয়, অর্থাৎ x² সহগের অনুপাত। দেখো এখানে x² সহগ রয়েছে 15 এবং এখানে রয়েছে কিউ, তাহলে 15 এবং কিউ এর অনুপাত অর্থাৎ 15/q = হবে x এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে p এবং 3 এর অনুপাত অর্থাৎ p/3। একইভাবে = হবে ধ্রুবকগুলোর অনুপাত, তাহলে -2 ভাগ -6। x² x এবং ধ্রুবক এই প্রত্যেকটার সহগের অনুপাত যদি সমান হয় তাহলেই একমাত্র দুটি সমীকরণের মূলদ্বয় সমান হয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা p এবং q এর মানটা পেয়ে যাব। তো দেখো -2 আর -6 এই দুটো কাটাকাটি করলে মাইনাস কাটাকাটি যায়, 2 আর 6 ভাগ করলে আসে 1/3। তাহলে এবার যদি p/3 এবং 1/3 আমরা নিয়ে থাকি তাহলে p/3 = 1/3, দুই পাশ থেকে 3 বাদ দিলে p এর মানটা পেয়ে যাচ্ছি 1। আচ্ছা, একইভাবে যদি আমরা 15/q এবং 1/3 নেই তাহলে 15/q = 1/3। তো এখান থেকে আর গুণন করলে q × 1 q = 3 15 করলে আসে 45, তাহলে q এর মানটা পেয়ে গেলাম 45। তাহলে আমাদের p এবং q এর মান হবে 1,45, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে পুকুরে 1 বর্গফুট জায়গা জুড়ে কচুরিপানা রয়েছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের যে কচুরিপানার ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 ফিট স্কোয়ার। তাহলে প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল এটাকে আমরা লিখতে পারি A0, এরিয়া নট, মানে প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল এটা হচ্ছে 1 ফিট স্কোয়ার। এরপর বলেছে যে প্রবৃদ্ধির হার প্রতিদিন 10 হলে, তার মানে দেখো এখানে যেহেতু হার বলেছে তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 10 বলতে 10% বোঝানো হয়। আচ্ছা, তো প্রবৃদ্ধির হার প্রতিদিন 10%, তার মানে হচ্ছে কচুরিপানাগুলো প্রতিদিন 10% হারে বৃদ্ধি পায়। কচুরিপানাগুলো প্রতিদিন 10% হারে বৃদ্ধি পায়। তাহলে 4 দিন পরে কচুরিপানা কত বর্গফুট জায়গা দখল করবে? আচ্ছা, তো দেখো কোনো কিছু যদি প্রতিদিন, আমরা যদি বলি যে কোনো কিছু যদি প্রতিদিন r% হারে বৃদ্ধি পায় তাহলে n দিন পরে, ঠিক আছে, n সংখ্যক দিন পর এর সংখ্যাটা দাঁড়াবে ঠিক এরকম, শুরুতে যা ছিল সেটা ইন্টু 1 প্লাস r⁻n, অর্থাৎ শুরুতে যদি a0 পরিমাণ থাকে তাহলে n সংখ্যক দিন পরে অর্থাৎ an এর ভ্যালুটা হবে a0 ইন্টু 1 প্লাস r⁻n। তাহলে এখানে যেহেতু বলেছে 4 দিন পর, তাহলে a4 = হবে, শুরুতে আমাদের ছিল a0 ইন্টু 1 প্লাস r
পাওয়ার হবে 4, কারণ 4 দিন পরে বলা হয়েছে। আচ্ছা, এবার মানগুলো বসিয়ে দিই। তো এই নটের মানটা হচ্ছে আমাদের 1 বর্গ ফিট, এরপরে 1 প্লাস আর এর মানটা হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পায়। দেখো এখানে কিন্তু 10% বৃদ্ধি পায়, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 10%। এবার পার্সেন্টকে আমরা ভাঙাবো, পার্সেন্ট মানে আমরা লিখতে পারি 10/100। তো 10/100 করলে আমরা পেয়ে যাই 0.1, তাহলে আর এর মানটা হলো 0.1, পাওয়ার হচ্ছে 4। তো এখানে তো 1 গুণ করা লাগবে না, ভিতরে যোগ করলে আসে 1.1 এর পাওয়ার 4। আচ্ছা, এখন দেখো পাওয়ার যে 4 রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1.1 স্কোয়ার ইন্টু 1.1 স্কোয়ার। পাওয়ার 4কে কিন্তু আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা, এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি 11। আমরা জানি যে 11কে স্কোয়ার করলে হয় 121। এখানে যেহেতু রয়েছে 1.1, তো 1.1কে আমরা লিখতে পারি 11/10। 11/10 করলে কিন্তু 1.1ই আসে। তো 11/10 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 11কে স্কোয়ার করলে 121, 10কে স্কোয়ার করলে হয় 100। তাহলে এবার 121/100 করলে আমরা পেয়ে যাব 1.21। যেহেতু শূন্য রয়েছে 2টা, তাহলে ডান পাশ থেকে 2 ঘর পরে দশমিক দিব। তার মানে বুঝতে পারলাম যে 1.1কে স্কোয়ার করলে হয় 1.21। তো এখানে আমরা লিখে দিলাম 1.21। একইভাবে এখানেও আমরা লিখে দিব 1.21। এবার আমরা যদি এই সংখ্যা দুইটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1.46। তাহলে 4 দিন পরে কচুরিপানার যে ক্ষেত্রফল সেটা হবে 1.46 ফিট স্কোয়ার, অর্থাৎ 4 দিন পর কচুরিপানা 1.46 বর্গফুট জায়গা দখল করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। 17 নম্বর এমসিকিউটা বিপরীত ত্রিকোণমিতি থেকে এসেছে এবং এটা কিন্তু খুবই সহজ একটা এমসিকিউ। খেয়াল করলে দেখতে পারবে সাইন স্কোয়ারের ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু হচ্ছে কোসেক ইনভার্স 5/3। এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, তাহলে থিটা হলো কোসেক ইনভার্স 5/3। একইভাবে দেখো এখানেও কিন্তু একই সংখ্যাই কোসেক ইনভার্স 5/3। তাহলে এটা যেহেতু থিটা ধরেছি এটা হবে থিটা। তো থিটা ধরলে আমরা যদি এখানে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা হয়। এখন আমরা কিন্তু একটা সূত্র পড়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সম্পূর্ণ রাশিটার মান হবে 1। সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার যদি যোগ আকারে থাকে এবং এদের অ্যাঙ্গেলগুলো যদি সমান হয় তাহলে এর মানটা কিন্তু 1 হবে। অ্যাঙ্গেল যেটাই হোক না কেন, অ্যাঙ্গেল দুটির সমান হলেই এদের যোগফল হবে 1। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। চলো এবার 18 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল x+2 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+3 প্লাস 3x+1 ডিভাইডেড বাই এক্স ইন্টু x+4 হলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু ফাংশন অফ এক্স এর মান কত হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে বের করতে বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরপর এখানে রয়েছে এক্স ইন্টু ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্সের সাথে কিন্তু আমাদেরকে আগে এক্স গুণ করতে হবে। তো বুঝতে পারতেছ আমরা যদি এর সাথে এক্স গুণ করি তাহলে এখানেও এক্স দিতে হবে, অর্থাৎ আমরা এক্স ইন্টু ফাংশন অফ এক্স এই মানটা বের করতে চাচ্ছি। তাহলে সবাইকে এক্স দিয়ে গুণ করতে হবে, এটাকেও এক্স দিয়ে গুণ করলাম, এটাকেও এক্স দিয়ে গুণ করলাম। তাহলে কি হবে, এক্স এবং এক্স কাটাকাটি যাবে। তাহলে এই জিনিসটার মান দাঁড়ালো x+2 ডিভাইডেড বাই x+3 প্লাস 3x+1 ডিভাইডেড বাই x+4 এবং শুরুতে অবভিয়াসলি আমাদেরকে লিমিট দিতে হবে। লিমিটটা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, তো এবার যেহেতু প্লাস আছে আমরা কিন্তু চাইলে দুটোর মধ্যেই লিমিট দিয়ে দিতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি প্রথমটার মধ্যেও লিমিট দিয়ে দিলাম, এরপর প্লাস এটার মধ্যেও লিমিট দিয়ে দিব এক্স টেন্স টু ইনফিনিটি 3x+1 ডিভাইডেড বাই x+4। আচ্ছা, এবার আমরা জানি লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার দিয়ে লব এবং হরকে ভাগ করতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো 1, অর্থাৎ এক্স। তো আমরা সবাইকে এক্স দিয়ে ভাগ করব। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি প্রত্যেককে এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে। তো এক্স ভাগ এক্স এটা করলে আসে 1 প্লাস 2 ভাগ এক্স, এরপর এক্স ভাগ এক্স করলে 1 প্লাস
3/x। আমরা এখানেও সেম কাজ করব, কারণ এখানেও কিন্তু লিমিটটা ইনফিনিটি। তো সবাইকে x দিয়ে ভাগ করলে 3x/x, x কাটাকাটি গিয়ে শুধু 3 থাকে, প্লাস 1/x। নিচে হবে x/x অর্থাৎ 1 প্লাস 4/x। আচ্ছা, এইবার আমরা লিমিটটা বসিয়ে দিব। তো লিমিটটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে 1 প্লাস 2/x অর্থাৎ এখানে হবে 2/ইনফিনিটি। এক্সের জায়গাতে আমরা ইনফিনিটি বসিয়ে দিব। তারপর 1 প্লাস 3/ইনফিনিটি। একইভাবে এখানে হবে 3 প্লাস 1/ইনফিনিটি, এখানে হবে 1 প্লাস 4/ইনফিনিটি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা পড়েছিলাম যে 1/0 মানে সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু হচ্ছে অসংজ্ঞায়িত, বা লিমিটের ক্ষেত্রে আমরা বলে থাকি ইনফিনিটি। 1/0 এটাকে আমরা বলে থাকি ইনফিনিটি। তাহলে এখন যদি আমরা ইনফিনিটি এখানে নিয়ে আসি এবং 0কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে লাইনটা দাঁড়ায় 1/ইনফিনিটি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতেই পারি যে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু কিন্তু 0 বলা যায়। কোনো সংখ্যাকে যখন আমরা ইনফিনিটি দিয়ে ভাগ করি তখন সেটা ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে দেখো 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি, এটা করলে কিন্তু 0 আসবে। নিচেও সেম 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি করলে 0 আসবে। একইভাবে এখানে হবে 3 প্লাস 0 অর্থাৎ শুধু 3 লিখে দিচ্ছি। এখানে হবে 1 প্লাস 0, তাহলে শুধু 1 লিখে দিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছ যে প্রথমে কিন্তু আমাদের শুধু 1 থাকে, তারপর প্লাস এখানে থাকে 3। তো 1 প্লাস 3 করলে আমরা পেয়ে যাব 4। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, সি। আচ্ছা, আর এখান থেকে আমরা মনে রাখবো যে যখন আমাদের লিমিটটা ইনফিনিটি হয় তখন কিন্তু আমরা এই দ্বিতীয় লাইন করার পরে আমরা অ্যান্সারটা বলে দিতে পারতাম। যখন লিমিটটা ইনফিনিটি হয় তখন লিমিটের যেই অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হয় এক্সের সর্বোচ্চ পাওয়ার, এক্সের সর্বোচ্চ পাওয়ারের যে সহগগুলো থাকবে সেই সহগগুলোর অনুপাত। দেখো এখানে সহগের কত মানটা 1, এখানেও সহগের মানটা কত 1, তাহলে 1/1 করলে আমরা পেয়ে যাচ্ছি 1। এরপর মাঝখানে প্লাস রয়েছে, তো প্লাস দিয়ে দিব। এখানে সর্বোচ্চ হচ্ছে কি এক্স, যার সহগ 3, এখানে এক্সের সহগ কত 1, তাহলে 3/1 অর্থাৎ শুধু 3। তাহলে 1 প্লাস 3 করলে এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি অ্যান্সারটা হবে 4। আচ্ছা, তো আমাদের সঠিক উত্তর হলো সি। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। 19 নম্বর এমসিকিউটি এসেছে যৌগজীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে ln x হোল কিউব ডিভাইডেড বাই x ইন্টু ডিএক্স এই যৌগটির মান কত হবে, এবং আমাদেরকে লিমিট দেওয়া আছে ই স্কোয়ার থেকে ই কিউব। আচ্ছা, আমরা একটা সূত্র শিখেছিলাম যে ইন্টিগ্রেশনের ভিতরে যদি দুটো ফাংশন থাকে, একটা হবে ফাংশন অফ এক্স, আরেকটা হবে ফাংশন প্রাইম এক্স ডিএক্স। তো ফাংশন প্রাইম এক্স বলতে বোঝায় ফাংশন অফ এক্সের ডিরাইভেটিভ, অর্থাৎ মেইন ফাংশনটাকে ডিডিএক্স করলে যা আসে সেটা যদি এর সাথে গুণ আকারে থাকে তখন এই ফর্মেটটা। আচ্ছা, এরপর ফাংশন অফ এক্সের কোনো পাওয়ার থাকতে পারে, আমরা ধরে নিচ্ছি পাওয়ারটা হচ্ছে আমাদের এন। তাহলে এরকম ফর্মেট থাকলে এই যৌগটির উত্তর হবে ফাংশন অফ যেই এক্স থাকবে এর পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি। এটাই ছিল আমাদের একটা শর্টকাট। তো আমরা কিন্তু এখানে এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি, কারণ দেখো এখানে আমাদের দুটো রাশি গুণ আকারে রয়েছে। একটা হচ্ছে ln x হোল কিউব, আরেকটা এটা কিন্তু আমরা 1/x আকারে লিখতে পারি 1/x। তো আমরা যদি ln x কে মেইন ফাংশন বলি তাহলে ln x কে ddx করলে কিন্তু 1/x আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ x এবং এটা হচ্ছে আমাদের ফাংশন প্রাইম এক্স, এই দুটোকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এর উত্তর হবে যে মেইন ফাংশন তার পাওয়ার উপরেও 1 প্লাস করতে হবে, নিচেও 1 প্লাস করতে হবে। তাহলে ln x এর পাওয়ার রয়েছে 3, এটা আমরা এখানেও পাওয়ার 4 লিখব, এখানেও লিখব 3 + 1 অর্থাৎ 4। এটা হচ্ছে আমাদের যৌগটির ফলাফল। এরপর এখানে লিমিট বসিয়ে দিতে হবে। তো লিমিট হচ্ছে ই স্কোয়ার থেকে ই কিউব। তো এখানে আমরা লিমিটটা বসিয়ে দিচ্ছি, উপরে হবে ই কিউব, নিচে হবে ই স্কোয়ার। আচ্ছা, তো এবার আমরা চাইলে এখানে 1/4 রয়েছে, এটাকে আমরা লিখতে পারি 1/4। এরপর ln x, তো এক্সের জায়গায় আমরা ফার্স্টে আপার লিমিট বসাবো, সেটা হচ্ছে ই কিউব। তো এখানে আমরা ই কিউব বসিয়ে দিচ্ছি এবং এর পাওয়ার হবে 4। মাইনাস দিয়ে আমরা এখানে লোয়ার লিমিটটা বসাবো। তো লোয়ার লিমিটটা হচ্ছে ln ই স্কোয়ার, এর পাওয়ারও কিন্তু 4 দিতে হবে। আচ্ছা,
এরপর বাইরে তো 1/4 জায়গায় 1/4 থাকবে, ভিতরে যখন লগ অথবা লনের ক্ষেত্রে যদি কোনো পাওয়ার থাকে তাহলে কিন্তু আমরা সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে এখানে 3 সামনে আসবে। এরপর থাকবে লন ই, আমরা জানি যে লন ই এর মানটা কিন্তু 1 হয়, তো এজন্য আমরা এখানে লন ই আর লিখব না, শুধু 3 লিখব এবং পাওয়ারে 4 দিয়ে দিব, মাইনাস এখানেও সেম পাওয়ারে কিন্তু 2 রয়েছে, তো আমরা এই 2 সামনে নিয়ে আসব, তাহলে এখানে 2 হলো, এরপরে লন ই আর লিখব না, তাহলে 2 এর পাওয়ার হবে 4। আচ্ছা, এরপর 1/4 ইন্টু 3 পাওয়ার 4 করলে আসে 81 মাইনাস 2 পাওয়ার 4 করলে আসে 16। আচ্ছা, এরপর যদি আমরা 81 থেকে 16 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 65, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 1/4 ইন্টু 65 অর্থাৎ 65/4। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার, তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x-2y = 6 এই রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে অবনত। আচ্ছা, আমরা এখানে ফার্স্ট অফ অল ঢাল বের করার চেষ্টা করি। আমরা জানি ax + by = c, এরকম কোনো রেখার যদি আমরা ঢাল বের করতে চাই তাহলে ঢালটা হলো m = -x এর সহগ অর্থাৎ a ডিভাইডেড বাই y এর সহগ অর্থাৎ b। কোনো রেখা যদি কোনো রেখার ক্ষেত্রে x এবং y একই পাশে থাকে তাহলে আমরা এভাবে সরাসরি ঢাল বের করতে পারি, নিয়ম হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো বুঝতে পারতো সেখানে আমাদের ফার্স্ট অফ অল মাইনাস দিতে হবে, এরপর x এর সহগ হলো 1 এবং y এর সহগ হলো -2, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি গিয়ে কিন্তু হাফ আসে। আচ্ছা, এরপর আমরা জানি যে ঢাল m এর জায়গায় লেখা যায় tan θ, আমরা পড়েছিলাম ঢাল m = tan θ, তো m এর জায়গায় tan θ লিখে দিলাম, ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স হাফ। তাহলে এই যে আমরা মান পেলাম থিটা এর যে মানটা পেলাম ঢাল থেকে, এটা বলতে কিন্তু বোঝায় যে প্রদত্ত রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো আমরা যদি এটা চিত্র এঁকে বুঝাই তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমরা ধরে নিচ্ছি যে আমাদের রেখাটা হচ্ছে এটা, তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই থিটা কোণ উৎপন্ন করবে। থিটা বলতে কিন্তু এই কোণটাকে বোঝানো হচ্ছে। তো আমাদের প্রশ্নে কিন্তু এই কোণটা জানতে চাইনি, প্রশ্নে জানতে চেয়েছে যে রেখাটি ওয়াই অক্ষের অর্থাৎ এই যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে। আমরা জানি যে এই সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ π/2। তো আমরা যদি π/2 থেকে থিটাটাকে বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু এই কোণটা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে কোণ সেটা হবে π/2 মাইনাস থিটা, আর থিটা মানে হচ্ছে tan ইনভার্স হাফ। আচ্ছা, তো এই অপশনটা কিন্তু উত্তরে নেই, তো এটাকে আরও মডিফাই করতে হবে। আমরা বিপরীত ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তো এখান থেকে যদি আমরা cot ইনভার্স এক্স রেখে দেই তাহলে π/2 প্লাস tan ইনভার্স এক্স এই পাশে গেলে হবে মাইনাস tan ইনভার্স এক্স। তো বুঝতেই পারতেছো π/2 মাইনাস tan ইনভার্স হাফকে আমরা বলতেছি এক্স, এই যে হাফ রয়েছে এটাকে আমরা এক্স বলতেছি। তো π/2 মাইনাস tan ইনভার্স হাফ এর জায়গায় লেখা যায় cot ইনভার্স হাফ, তো আমরা এখানে লিখে দিলাম cot ইনভার্স হাফ। আচ্ছা, তো এবার cot ইনভার্স হাফ এই অপশনটাও কিন্তু এখানে নেই, তো cot ইনভার্সকে যদি আমরা tan ইনভার্সে রূপান্তর করি তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স 2, অর্থাৎ জাস্ট এই সংখ্যাটা উল্টিয়ে যাবে, cot ইনভার্স হাফকে লেখা যায় tan ইনভার্স 2, তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পেরেছো। তো এরই মাধ্যমে আমাদের কৃষিগুচ্ছের 2022-23 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথে আসা সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। এর আগে আমরা যে 23-24 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি সেই ক্লাসটির লিঙ্ক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই ক্লাসটি দেখে নেবে। এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। আমরা কিন্তু এই ধারাবাহিকতায় আরও ক্লাস আপলোড দিব, তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।